আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন। নমস্কার। আজ সোমবার 22শে জুন 2026। একটু আগে পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা শেষ হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় দাঁড়িয়ে অনেক ঘোষণা করেছেন, কিন্তু সেই ঘোষণাগুলোর মধ্যে একটি সংখ্যায় আমার চোখ আটকে গেছে। সংখ্যাটা হলো 11,000 কোটি টাকা। তিস্তা বাঁধ প্রকল্পের জন্য এই সরকারের বাজেটে রাখা হয়েছে। আবার দেখুন, ঠিক একদিন পর অর্থাৎ আগামীকাল 23শে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন। সেখানে তিস্তা নদীকে ঘিরে চীনের সঙ্গে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষরের কথা আছে। এই দুটো ঘটনা একই সময়ে কোনো কাকতালীয় ব্যাপার নয়। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ছবিটা দেখার চেষ্টা করব। তিস্তার জল কোথায় যাচ্ছে? গঙ্গার চুক্তি কতদিন আছে? বাংলাদেশের কি করা উচিত? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই জল রাজনীতির শেষ কোথায়? চলুন শুরু করি। প্রথমে বলি তিস্তার ইতিহাস এবং বর্তমান বাস্তবতা নিয়ে দুটো কথা। তিস্তা একটি নদীর নাম, কিন্তু এই নদীটি আজ শুধু ভূগোলের অংশ নয়, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘ অমীমাংসিত রাজনৈতিক প্রশ্নের প্রতীক। সিকিমের কানসি হিমবাহ থেকে জন্ম নিয়ে তিস্তা নামে এই নদী পাহাড় থেকে নেমে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে এই নদীর দৈর্ঘ্য প্রায় 115 কিলোমিটার। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, উত্তরবঙ্গের এই জেলাগুলোর কোটি কোটি মানুষের কৃষি, জীবন ও জীবিকা এই নদীর উপর নির্ভর করে। কিন্তু আজ সেই নদীতে জল নেই। শুনতে অবাক লাগলেও সত্যি। শুকনো মৌসুমে গ্রীষ্মকালে বাংলাদেশ অংশে তিস্তার পানি প্রবাহ, জলের প্রবাহ কমে গেছে 80 থেকে 90%। মানে এক সময় যেখানে 10,000 কিউসেক জল আসতো, আজ সেখানে আসছে মাত্র 1200 থেকে 1500 কিউসেক। কেন কেন এই কমে গেল? কারণ উজানে মানে ওপরের দিকে ভারতের অংশে তিস্তায় এখনো পর্যন্ত 9টি বাঁধ এবং 2টি ব্যারাজ নির্মিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গজলডোবা ব্যারেজ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। এই একটি ব্যারাজই তিস্তার মূল প্রবাহকে দুই দিকে ভাগ করে দিয়েছে। আর এই ব্যারাজকে ঘিরে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের তিস্তা সেচ প্রকল্প, যার লক্ষ্য উত্তরবঙ্গের প্রায় 9 লক্ষ হেক্টর জমিতে সেচের সুবিধা দেয়া এবং 67 মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদন করা। এই প্রকল্পটিকে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই, ভারত সরকার ইতিমধ্যেই জাতীয় প্রকল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং আজকের বাজেটে স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী যে বাজেট দিলেন, সেই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে আরও 11,000 কোটি টাকা। এর মানে কি? এর মানে হলো তিস্তায় বাংলাদেশ অংশে যে সামান্য জল এখন আসছে, ভবিষ্যতে সেটা আরও কমে যাবেই। আরও দুটো খাল খননের পরিকল্পনা আছে পশ্চিমবঙ্গের সরকারের, যা তিস্তার জলকে অন্যদিকে সরিয়ে দেবে, সেদিকে টেনে নেবে। এবার আসি
তিস্তা চুক্তির দীর্ঘ ব্যর্থতার ইতিহাস নিয়ে একটু পেছনে যাই। তিস্তার জল নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আলোচনা শুরু হয়েছিল 1972 সালে। 1983 সালে একটি অন্তর্বর্তী চুক্তি হয়েছিল, যেখানে বলা হয়েছিল শুকনো মৌসুমে ভারত পাবে 39% জল, বাংলাদেশ পাবে 36%, কিন্তু সেই চুক্তি কখনো কার্যকর হয়নি। এরপর কেটে গেছে দশকের পর দশক, সেই চুক্তি হয়ে গেছে বাজে তমসুক, বাজে দলিল। 2011 সালে সবচেয়ে বড় সুযোগ এসেছিল একটা। ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছিলেন। সব ঠিকঠাক ছিল, চুক্তির খসড়া তৈরি, 50-50 ভাগে জল বন্টনের প্রস্তাব মেনে নিয়েছিল দুই পক্ষই। তারপর হঠাৎ সব ভেস্তে গেল। পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সফরে যেতে অস্বীকার করলেন। তার যুক্তি, এই চুক্তি পশ্চিমবঙ্গের কৃষিকে ধ্বংস করবে। কেন্দ্রীয় সরকার এগিয়ে যেতে পারল না, কারণ ভারতে নদীর বিষয়টি রাজ্যের এখতিয়ারে পড়ে আংশিকভাবে। সেই থেকে আজ পর্যন্ত 15 বছর ধরে কোনো চুক্তি নেই, চেষ্টাও হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গের শাসনের ক্ষমতায়। আর তিনি তো আবার বাংলাদেশের খুব প্রিয় মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের মানুষরা তাকে বলেনি যে আপনি সই করুন জোর করে। কিন্তু আজ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাধা আর নেই। তাহলে কি তিস্তা চুক্তির পথ খুলে যাবে? এখানেই কূটনীতির সবচেয়ে জটিল গাণিতিক অঙ্ক। এবার তাহলে বলি, বাংলাদেশ এই চুক্তি খোলার ব্যাপারে কি করছে? এবং দুঃখের কথা, বাংলাদেশ এখানে মানে কি বলবো, এটাতে বলা হয় বিকৃত মস্তিষ্ক বলবো না, কিন্তু অল্প বুদ্ধির মতো চীন কার্ড খেলতে গেছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে হয়তো অপেক্ষায় ছিল কিংবা ছিল না, সেই শুভেচ্ছা ভারত দেখাতে পারেনি, কারণ আগেই বলেছি পশ্চিমবঙ্গে মমতার সরকার ছিল। তাই বাংলাদেশ এবার যখন মমতার সরকার চলে গেছে, তখন ভারতের দিকে হাত না বাড়িয়ে অন্য পথে হাঁটলো, চলে গেল চীনের দিকে। কারণ বাংলাদেশে এখন শেখ হাসিনার সরকার নেই। বাংলাদেশেও তারেক রহমানের সরকার তিস্তা নদীতে একটা মহা পরিকল্পনা হাতে নিয়েছে, যার নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে কত? প্রায় 12,000 কোটি টাকা। মনে রাখবেন, বাংলাদেশের 12,000 কোটি টাকার তুলনায় ভারতের পশ্চিমবঙ্গে যে 11,000 কোটি টাকা প্রকল্প ব্যয় রেখেছে, সেটা কিন্তু বাংলাদেশের 12,000 কোটি টাকার থেকে বেশি। এই প্রকল্পে কি কি থাকবে? বাংলাদেশের যে প্রকল্প, বাংলাদেশের অংশে তিস্তার 115 কিলোমিটার জুড়ে নদী খনন হবে, গভীরতা 10 মিটার বাড়ানো হবে, দুই পাড়ে 200 কিলোমিটার গাইড বাঁধ হবে, কৃত্রিম জলাধার তৈরি হবে বর্ষার জল ধরে রাখার জন্য, ব্যারাজ কাম রোড হবে, আধুনিক কৃষি খামার তৈরি হবে, এমনকি নদীর পাড়ে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ পর্যন্ত পরিকল্পনা করা আছে। আর এই পুরো প্রকল্পে বাংলাদেশের অর্থায়ন করবে চীন। আগামীকাল তারেক রহমান বেইজিং যাচ্ছেন, সেখানে এই প্রকল্পের MOU স্বাক্ষরের কথা আছে। প্রযুক্তিগত সহায়তা দেবে ইয়েলো রিভার ইঞ্জিনিয়ারিং চায়না নামের একটি চীনা প্রতিষ্ঠান, যারা চীনের হুয়াংহো নদী পরিচালনার অভিজ্ঞতা রয়েছে যাদের। ভারত এই পুরো বিষয়টা নিয়ে স্পষ্টতই উদ্বিগ্ন, এবং উদ্বেগের কারণটা খুবই যৌক্তিক। কারণ তিস্তা নদী শুধু জলের প্রশ্ন নয়, এটি ভূ রাজনীতিরও প্রশ্ন। বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনা উপস্থিতি মানে ভারতের চিকেন নেক, শিলিগুড়ি করিডর, এর কাছাকাছি চীনের প্রভাব বিস্তারের সুবিধা। আর লালমনিরহাটে সেখানে বিমানবন্দর আধুনিকীকরণেও
চীন ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছে। এটি ভারতের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। সুতরাং এবার আসা যাক বাংলাদেশের তিস্তা প্রকল্প কতটা কার্যকর হবে। পরিকল্পনা তো করেছে বাংলাদেশ অনেক কিছু, একটু আগেই বললাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এবার তাহলে আসি। বাংলাদেশ যদি তিস্তায় 12,000 কোটি টাকার প্রকল্প করে, কিন্তু উজানে পশ্চিমবঙ্গ সরকার যদি 11,000 কোটি টাকার বাঁধ প্রকল্প শেষ করে, তাহলে বাংলাদেশের হবে? কি হবে বাংলাদেশের? সহজ উত্তর, বাংলাদেশের তিস্তা প্রকল্প অনেকটাই মার খেয়ে যাবে, তার মূল উদ্দেশ্য হারাবে। কারণটা বুঝতে কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। কারণটা খুবই সরল এবং সোজা। আপনি নদীর একটি বালতিতে পানি ধরে রাখার ব্যবস্থা করলেন, জল ধরার ব্যবস্থা করছেন, কিন্তু উজান থেকে যদি জল না আসে তাহলে সেই বালতি কখনো ভরবে না। শুকনো মৌসুমে বাংলাদেশের তিস্তা প্রকল্পের সেচ ও কৃষি পরিকল্পনা সরাসরি উজানের মানে পশ্চিমবঙ্গের প্রবাহের উপর নির্ভরশীল। হ্যাঁ, বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রকল্পটি কিছুটা স্বাধীনভাবে কাজ করতে পারবে। বন্যা নিয়ন্ত্রণ মানে জল বেশি হলে সেটা কখন হতে পারে? বর্ষাকালে। বর্ষাকালে অতিরিক্ত পানি সামলানোর ব্যাপারে, জল সামলানো, নদী ভাঙন ঠেকানো, এই কাজগুলো করবে বাংলাদেশের ওই তিস্তা প্রকল্প। কিন্তু বছরের 6 মাস যদি শুষ্ক মৌসুমে কৃষি সেচের যে স্বপ্ন দেখানো হচ্ছে তা তো পূরণ হবে না বাংলাদেশের, যদি ভারতের সাথে জল বন্টনের কোনো চুক্তি বা ব্যবস্থা না থাকে। আমি মনে করি বাংলাদেশের ত্রাণমন্ত্রী যখন বলছেন তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে, তখন সেই উৎসাহের সঙ্গে এই বাস্তবতাটা মিলিয়ে দেখা দরকার। 6 মাস জল কোথায় পাবে শুকনো মরশুমে? গঙ্গা চুক্তির সংকট অনেক বড় বিপদ, অনেক, শুধু তিস্তা নয়, গঙ্গা চুক্তি। আমার মনে হচ্ছে তিস্তার আলোচনায় আমরা আরো বড় বিপদটার দিকে নজর কম দিচ্ছি, মানে বাংলাদেশ নজরটা কম দিচ্ছে। সেটা কি? সেটা হলো গঙ্গা জল বন্টন চুক্তি। 1996 সালের 12ই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছরের জন্য গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার মধ্যে সেই ঐতিহাসিক চুক্তি, যা ফারাক্কা বাঁধের জল বন্টনকে আইনি কাঠামো দিয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের 2026-এর 12ই ডিসেম্বর। মাঝখানে 6 মাসও বাকি নেই। এখন প্রশ্ন হলো, এই চুক্তি নবায়ন হবে কি না? গঙ্গা তিস্তার চেয়ে গঙ্গা আরো অনেক বড় নদী। এই নদীর ওপর বাংলাদেশের পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, এই অঞ্চলের কোটি কোটি মানুষ নির্ভরশীল। ওখানে গঙ্গার নাম পদ্মা। পদ্মা নদীর স্বাস্থ্য নির্ভর করে গঙ্গার জলের ওপর। ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশে কতটুকু জল আসবে তা নির্ধারণ করে একটা চুক্তি। চুক্তি না থাকলে ভারত সীমাহীনভাবে পানি মানে জল সেটা নাও দিতে পারে, বর্তমানে যেটা দিচ্ছে সেটাও বন্ধ করে দিতে পারে বা কমিয়ে দিতে পারে নিজের খেয়াল খুশি মতো, কারণ চুক্তি নেই। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বাজেটে, আজকে আবার তিস্তার বাজেটে তো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, আবার গঙ্গার ড্রেজিংয়ের জন্য বাজেট বরাদ্দ হয়েছে। মানে ফারাক্কা ব্যবস্থার কার্যক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। এই সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যদি আরও অবনতি হয়, গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারত কঠোর অবস্থান নিতে পারে এবং সে কথা শোনাই যাচ্ছে। তার যথেষ্ট ইঙ্গিত ভারত কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এবং এটা হলে
সেটা হবে তিস্তার চেয়ে অনেক বড় বিপর্যয়। ভারত বাংলাদেশ সম্পর্কের যে বর্তমান অবস্থা সেটাই কিন্তু এই বিপর্যয়ের জন্য দায়ী। এখন একটু সামগ্রিক ছবিটা দেখা যাক। আগস্ট 2024 শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশ শীতল হয়েছে। প্রথমে ইউনূস সরকারের আমলে এবং এখন তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জামাত জোট সরকারের, জোট সরকার নয়, ভুল বললাম, বিএনপি সরকারের আমলে এটা প্রত্যক্ষ, তবে পরোক্ষে বিএনপি জামাত জোটেরই সরকার এটা। এই সরকার স্পষ্টতই ভারতের সঙ্গে দূরত্ব এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতার কৌশল নিয়েছে। তারেক রহমান প্রথম বিদেশ সফরে ভারতে না গিয়ে মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছেন। মালয়েশিয়াটা হচ্ছে ওই একটুখানি আড়াল দেওয়ার জন্য মালয়েশিয়ায় যাচ্ছেন, আসলে তার যাওয়ার কথা চীনে। সুতরাং তবু একটু আড়াল দিচ্ছে, একটু ভাব দেখাচ্ছেন যেন আমি চীনে যাইনি, প্রথমে ভারতেও যাইনি। এরপর চীন সফরের আগে ভারতকে এর আগে কোনো বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়নি। নানা ব্যাপারে এই দুই সরকারের সাথে, তারেক সরকারের সাথে ভারতের নানা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই কূটনৈতিক দূরত্ব এখন জল রাজনীতিতে সরাসরি প্রতিফলিত হচ্ছে। কিন্তু আমি এখানে একটি প্রশ্ন রাখতে চাই, চীনের সাথে সম্পর্ক তৈরি করা নিশ্চয়ই ভুল নয়। ভুল কি? একদমই না। চীন একটা বড় শক্তি, বাংলাদেশের বড় বাণিজ্যের অংশীদার। তিস্তা প্রকল্পে চীনা বিনিয়োগ বাংলাদেশের জন্য একটা লিভারেজ তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই লিভারেজ কি ব্যবহার করা হচ্ছে সঠিকভাবে? চীনা কার্ড হওয়া উচিত ছিল ভারতকে চাপ দিয়ে তিস্তা ও গঙ্গা চুক্তিতে আরো বেশি করে জল আনার চেষ্টা করা। কিন্তু যেভাবে ভারতের সাথে সম্পর্ক তিক্ত করে এগোচ্ছে তারেক রহমান সরকার, তাতে চাপের বদলে একটা স্থায়ী শত্রুতার পরিবেশ তৈরি হতে চলেছে। এবং এই পরিবেশে গঙ্গা চুক্তির নবায়ন হবে কিভাবে? প্রশ্নই ওঠে না। এখানে একটা প্রশ্ন কেউ করতেই পারেন, আন্তর্জাতিক আইন কি বলে? এই পুরো বিষয়টি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে দেখলে আমরা দেখতে পাই 1997 সালের জাতিসংঘের ওয়াটার কোর্সেস কনভেনশন, সেখানে স্পষ্ট বলা হয়েছে কোনো উজানের দেশ একতরফাভাবে আন্তর্জাতিক নদীর জল এমনভাবে ব্যবহার বা সরিয়ে নিতে পারবে না যা নিচের দিকের বা ভাটির দেশের ক্ষতি করে। এছাড়া 1966 সালের হেলসিঙ্কি বিধিমালাও একই কথা বলে। আন্তর্জাতিক আইনের ভাষায় তিস্তায় যা হচ্ছে তা ইকুইটেবল ইউটিলাইজেশনের যে নীতি আছে সেই নীতি মেনে চলা হচ্ছে না। কে মানছে না? ভারত মানছে না। তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে তাহলে চলে যেতে পারে? নিশ্চয়ই পারে যেতে, কিন্তু সেই পথে বেশ কিছু সমস্যা আছে। প্রথমত, আন্তর্জাতিক আদালতে যেতে হলে ভারতের সম্মতি নিয়ে যেতে হবে, বাংলাদেশ নিজের ইচ্ছায় যেতে পারে না। দ্বিতীয়ত, এই মামলা চলতে দশকের পর দশক লেগে যাবে। তৃতীয়ত, রায় পেলেও সেই রায়ের বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু কে কাকে চাপ দেবে? কে কাকে চাপ দেবে? চীন? চীনের কোনো কথা বলার অধিকার নেই, কারণ চীন নিজে ব্রহ্মপুত্রের ওপর পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে ভারতের আপত্তি উড়িয়ে দিয়ে। সুতরাং চীন তিস্তা নিয়ে কি বলবে? কিছু বলার মুখ আছে তার? কাজেই আন্তর্জাতিক আইনের পথ একটা দীর্ঘমেয়াদী কৌশল হতেও পারে, কিন্তু তাৎক্ষণিক সংকটের সমাধান নয়। তাহলে বাংলাদেশের কি করা উচিত? এবার আসি এই প্রসঙ্গে, সরাসরি আমার মতামত কি সেটা বলি। আমার মত হলো, বাংলাদেশের এখনই এই মুহূর্তে ভারতের সাথে আলোচনায় বসা উচিত এবং সেই আলোচনায় 3 বিষয় একসাথে তুলতে হবে। প্রথমত, তিস্তা জলবন্টন চুক্তি। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, মমতার বাধা আর নেই, কেন্দ্র এবং রাজ্য এখন একই দলের। এটা হয়তো শেষ সুযোগ একটি কার্যকর তিস্তা চুক্তিতে পৌঁছানোর।
দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের নতুন তিস্তা বাঁধ প্রকল্প যেন বাস্তবায়নের আগে বাংলাদেশের সাথে পরামর্শ করা হয় এমন একটা দাবি নয়, অনুরোধ করতে পারে বাংলাদেশ। কারণ আন্তর্জাতিক আইন এই অনুরোধ মানাটাও কিন্তু অনেকটাই বাধ্যতামূলক করে। তৃতীয়ত, গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই এই চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করতে হবে। এই একটি বিষয়ে দেরি হলে বাংলাদেশের ক্ষতি অপরিসীম। তিস্তা যা ক্ষতি করবে তার অনেক গুণ বেশি ক্ষতি করবে গঙ্গা চুক্তি যদি দেরি হয় কিংবা না হয় যদি। এখন প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কি এই পদক্ষেপ নিতে রাজি? ভারত কি তারেকের সঙ্গে এই নিয়ে কথা বলতে রাজি হবে? আমার তো মনে হচ্ছে কথা বলার মুখ এই মুহূর্তে বাংলাদেশ সরকারের নেই। আমি দেখছি একটি বিপজ্জনক প্যারাডক্স। একদিকে চীনের সাথে তিস্তা প্রকল্পের এমওইউ, যা উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সঙ্গে জড়িত, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, মানে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, যা সেই স্বপ্নের বাস্তবায়নকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ তিস্তা প্রকল্পের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে উজানের জলের ওপর, যা নিয়ন্ত্রণ করে কিন্তু ভারত। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এসেছে, মমতা সরকার চলে গেছে, এটা কি কোনো নতুন সম্ভাবনা? আমার কিন্তু মনে হচ্ছে না। এটা সম্ভাবনা নয়, বরং গুটি আরও কেঁচে গেল। পশ্চিমবঙ্গে বিজেপির জয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার তিস্তা চুক্তির ক্ষেত্রে কি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে? আমি আদৌ সেটা মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে শুভেন্দু অধিকারী কিংবা মনমোহন সিংয়ের জায়গায় নরেন্দ্র মোদী, দুই সরকারই খুব বেশি পরিমাণ জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী। আর সবচেয়ে বড় কথা, তারেক রহমান সরকারও শেখ হাসিনার মতো কূটকৌশলী নন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ বর্তমানে ইসলামী মৌলবাদী, পাকিস্তান ও চীনপন্থী এবং ভারত বিরোধীদের দখলে। সুতরাং সমঝোতা করতে ভারত রাজি হবে না। আর বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবর্তনকে ভীষণ নেতিবাচকভাবে দেখা হচ্ছে। হেরেছে মমতা, কিন্তু যেভাবে কেঁদেছে বাংলাদেশের বর্তমান নেতারা, তাতে সমঝোতার আশা দুরাশা বলেই মনে হয়। এবং আজকের বাজেটে তিস্তা বাঁধে 11,000 কোটির বরাদ্দ দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারও প্রথমে নিজের কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে, নিজের যে চাহিদা সেই চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছে, চুক্তির আগে বিনিয়োগ করছে। এখানেই বাংলাদেশের কূটনীতির পরীক্ষা। ভারতের নতুন পশ্চিমবঙ্গ সরকারের সাথে, কেন্দ্রীয় সরকারের সাথে এই মুহূর্তে কথা না বললে এই 11,000 কোটি টাকার পশ্চিমবঙ্গের প্রকল্প আরও এগিয়ে যাবে, তিস্তা প্রকল্প, এবং পরে আলোচনায় বসলে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হবে। শেষ করি আলোচনা। বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক কিছু বললাম, একটু গুছিয়ে নিই। তিস্তা নদীর গল্পটা আসলে শুধু তো জলের গল্প নয়, এটা ক্ষমতার গল্প, কূটনীতির গল্প, এটা দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশের পারস্পরিক নির্ভরতার গল্প, যে নির্ভরতাকে বাংলাদেশ এই মুহূর্তে ভুলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার 11,000 কোটি টাকা তিস্তা বাঁধে ঢালছে উত্তরবঙ্গের কৃষক ও মানুষের জন্য, এটা তাদের অধিকার। কিন্তু আন্তর্জাতিক আইন বলছে একতরফাভাবে কারোর অধিকার কারো নেই যখন নিচে একটি ভাটির দেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভারত যদি না মানে সে নিয়ম, কে আসবে ভারতকে মানাতে? কেউ নেই। বাংলাদেশ চীনের সাথে তিস্তা প্রকল্প করছে উত্তরবঙ্গের লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের জন্য, এটা তাদের অধিকার। কিন্তু উজানের প্রবাহ নিশ্চিত না করে এই প্রকল্পের পুরো ফল পাওয়া সম্ভব নয়, এটা সম্ভবত ভুলে গেছে বাংলাদেশের নেতারা। এবং গঙ্গা চুক্তি ডিসেম্বরের 12 তারিখে শেষ হচ্ছে, সেটার নবীকরণ না হলে যে বিপর্যয় আসবে তার জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি জল রাজনীতিতে আবেগ নয়, হিসাব দরকার।
ভারতের সাথে সম্পর্ক যতই কঠিন হোক না কেন, গঙ্গা ও তিস্তার মতো জীবন মরণের প্রশ্নে আলোচনার দরজা খোলা রাখতেই হবে। চীনের সাথে বন্ধুত্ব এবং ভারতের সাথে কার্যকর কূটনীতি, এই দুটো একসাথে করা সম্ভব। শেখ হাসিনা সেটা খুব ভালোভাবে করেছেন, কিন্তু এখনকার শাসক একটি দেওয়ার জন্য অন্যটা বলি দিচ্ছেন। আর এই বলি দিলে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হবে, তার নদীগুলো যাবে হারিয়ে, এবং নদী হারালে জমি মরে, জমি মরলে মানুষ মরে। আজকের মতো এটুকুই। আপনারা কি মনে করেন প্রিয় দর্শক? বাংলাদেশের কি এখনই ভারতের সাথে আলোচনায় বসা উচিত, নাকি চীন কার্ড খেলে চাপ সৃষ্টি করা সঠিক কৌশল? স্পষ্ট করে বলুন, নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আর এই বিষয়গুলো নিয়ে যত বেশি আলোচনা হবে তত কিন্তু ভালো।